হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। প্রশ্নের উত্তর কিভাবে লিখলে ভালো নম্বর পাবে দেখে নাও। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি কেমন অ্যান্সার চাইছে, কোয়ালিটির অ্যান্সার চাইছে, তবেই কিন্তু নম্বর বেশি পাবে। কারণ তোমরা দেখবে যে একটা স্টুডেন্ট লিখছে, অনেক লিখছে, যে প্রশ্নগুলো তার পরীক্ষায় এসেছে সেই প্রশ্নই সে পড়ে গেছে সারা বছর ধরে, সেগুলোই সে লিখে এসেছে, কিন্তু তার সত্ত্বেও কম নাম্বার পায়। কম নাম্বার পাওয়ার কারণ এটাই যে নোটসটা কোয়ালিটির লিখতে হয়, তবেই নম্বরটা ভালো হয়। দেখো কিভাবে লিখবে অ্যান্সারটা। দেখো, মানব সভ্যতার ইতিহাসে লৌহ প্রযুক্তির আবিষ্কার এক যুগান্তকারী ঘটনা। এই আবিষ্কার মানব জীবনযাত্রা, কৃষি, যুদ্ধ এবং সমাজের গতিপথকে আমূল বদলে দিয়েছে। তবে লোহার প্রথম আবিষ্কার কোথায় হয়েছিল, কে এর মূল উদ্ভাবক, তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। প্রত্নতাত্ত্বিক এবং লিখিত উপাদানের স্বল্পতার কারণে এই বিষয়টি আজও সম্পূর্ণরূপে পরিষ্কার নয়। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে দিই যে এই যে আমি প্রশ্নের উত্তরটা তৈরি করেছি, তোমরা সুমন মুখার্জির একটা বই আছে প্রাচীন বিশ্ব, তার হেডিং, বইটার হেডিং সুমন মুখার্জি, এই বইতে তোমরা পাবে। তবে সেখান থেকে পড়ে, টেক্সট বই, সেখান থেকে পড়ে তোমাকে কিন্তু তৈরি করতে হবে। আমার যে তুমি তথ্যগুলো পাচ্ছ সব ওই বইটার মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে? এই প্রশ্নের অ্যান্সারটা সবটাই ওই বইটার মধ্যে পাবে, তবে সেখানে বড় করে দেওয়া আছে, সেগুলোকে তোমাকে কালেক্ট করে লিখতে হবে। এই জন্যই তোমাদের বলছি যে তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। কারণ এখন অনেক স্টুডেন্টের হাতে এত সময় থাকে না যে বই থেকে, টেক্সট বই থেকে ভালো করে উত্তর গুছিয়ে এসে লিখবে। কারণ একটা অ্যান্সার রেডি করতে গেলে 3-4 ঘন্টা বা 3.5 ঘন্টার মতো টাইম কিন্তু লেগেই যায়। তারপর দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে হিট্টাইটদের একচেটিয়া দাবির বিতর্ক। দীর্ঘদিন ধরে অধিকাংশ ঐতিহাসিক মনে করতেন যে প্রাচীন আনাতোলিয়ার বর্তমান যে তুরস্ক, আনাতোলিয়ার হিট্টাইট রাই প্রথম লোহা আবিষ্কার করেছিল এবং লৌহ প্রযুক্তির ব্যবহার শুরু করেছিল। আর এই ধারণার মূল ভিত্তি ছিল হিট্টাইটদের সামরিক সাফল্য, যা লৌহ নির্মিত অস্ত্রের ব্যবহারের ফলেই সম্ভব হয়েছিল বলে মনে করা হতো। ধারণা করা হতো যে হিট্টাইট শাসকরা লোহার তৈরি যুদ্ধাস্ত্রের একচেটিয়া ব্যবহার করত এবং কৃষ্ণ সাগরের পূর্ব প্রান্তে হেমাটাইট জাতীয় লোহা আকরিকের উৎস তাদের এই একচেটিয়া আধিপত্যকে আরও শক্তিশালী করেছিল। পশ্চিম এশিয়া এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের বিভিন্ন উপজাতি গোষ্ঠীর আন্দোলন ও আক্রমণের ফলে হিট্টাইট সাম্রাজ্যের পতন হলে লৌহ প্রযুক্তি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, এমনটাই ছিল প্রচলিত বিশ্বাস। কিন্তু সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক খননকার্য এবং গবেষণায় হিট্টাইটদের যে এই একচেটিয়া প্রাধান্যের ধারণাকে চ্যালেঞ্জ করেছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানে প্রায় 500টি প্রাচীন লৌহ সামগ্রী আবিষ্কৃত হয়েছে, যা প্রমাণ করে যে হিট্টাইটদের আগমনের অনেক আগেই ওই অঞ্চলের মানুষ লোহার ব্যবহার জানত। উদাহরণস্বরূপ 1350 খ্রিস্টাব্দে মিশরীয় ফেরাহ তুতেনখামানের সমাধিক্ষেত্র থেকে লৌহ ফলকযুক্ত ছুরি পাওয়া গেছে। একইভাবে 1400 খ্রিস্টপূর্বাব্দে একটি লৌহ ফলকযুক্ত যুদ্ধ কুঠার উগারিতের রাস সামরা উপস্থান থেকে পাওয়া গেছে, উপাসনাস্থল, যা মিন্নাতি রাজা মিশরীয় সম্রাট ফেরাওকে উপহার স্বরূপ প্রদান করেছিল। ঠিক আছে, এবার কি বলা হচ্ছে দেখো, ট্রয়ের ধনভাণ্ডার থেকেও প্রভুত্বের চিহ্ন স্বরূপ লৌহ দণ্ড পাওয়া গেছে। এছাড়া আলাস্কা ও টেল আমের থেকেও অনুরূপ একটি লৌহ ফলক যুক্ত ছুরিকা আবিষ্কৃত হয়েছে। এই সব লৌহ সামগ্রী বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে যে এগুলি ছিল নকল এবং ক্ষণস্থায়ী লোহা, যা মূলত খাদযুক্ত নিকেল দিয়ে তৈরি।
এর থেকে বোঝা যায় সেই সময়ে লৌহ আকরিক থেকে বিশুদ্ধ লোহা নিষ্কাশন করার প্রযুক্তি তখনও সম্পূর্ণরূপে আয়ত্তে আসেনি। এবার হচ্ছে দেখো নতুন গবেষণা ও লৌহ প্রযুক্তির বিবর্তন। সাম্প্রতিককালের ঐতিহাসিক জিন পিয়ের মোহেন তার টেকনিক্যাল অ্যাসপেক্ট প্রবন্ধে হিট্টাইটদের লৌহ প্রযুক্তির একচেটিয়া অধিকারের ধারণাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। তিনি বলেছিলেন যে হিট্টাইটরা লোহা মূলত শাস্ত্রীয় আচার অনুষ্ঠানের কাজে ব্যবহার করত এবং কেবল লোহাই নয়, তারা নীলকান্ত মণি, তারপর রক্তাভ ধবল সিসমণি এবং শিলাস্ফটিকের মতো অন্যান্য মূল্যবান রত্নও ব্যবহার করত। মোহেন স্বীকার করেছেন যে হিট্টীয় শাসকরা আসিরীয় রাজাদের বাধ্য করেছিল লৌহ নির্মিত হস্তশিল্প সামগ্রী উপহার হিসাবে পাঠাতে। তবে এটি তাদের একচেটিয়া অধিকারের প্রমাণ নয়, বরং 1500 খ্রিস্টপূর্বাব্দের মাঝামাঝি সময়ে পশ্চিম এশিয়ার বিভিন্ন প্রান্তে লৌহ সামগ্রীর ব্যবহার শুরু হয়েছিল, যা হিট্টাইটদের লোহার ওপর একচেটিয়া অধিকারের ধারণাকে পুরোপুরি বাতিল করে দেয়। এবার কি বলা হচ্ছে দেখো, পিয়েরে তার কি বলা হচ্ছে দেখো, দ্য বিগিনিং অফ দ্য আয়রন এজ, ইনভেনশন অফ আয়রন ওয়ার্ক অ্যান্ড ইজ কনসেপশনস প্রবন্ধে লৌহ প্রযুক্তির বিকাশের 3টি পর্যায়কে তুলে ধরেছেন। প্রথম পর্যায়ে এই সময় লৌহ প্রযুক্তি অজানা ছিল না, কিন্তু মানুষ এই নতুন ধাতুর সুবিধাগুলো পুরোপুরি কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে ব্রোঞ্জ তখনও পর্যন্ত সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ধাতু হিসাবে টিকেছিল। লোহার বিশেষ গুণাবলী এবং যন্ত্র অস্ত্রশস্ত্র হিসাবে এর ব্যবহারিক দিকটি উপেক্ষিত ছিল। লোহাকে তখন একটি দুষ্প্রাপ্য এবং দামি ধাতু হিসাবে দেখা হতো, যা মূলত রাজকীয় মর্যাদা ও প্রতিপত্তির প্রতীক ছিল। তৃতীয়ত হচ্ছে এই সময় বেশিরভাগ যন্ত্রপাতি এবং যুদ্ধাস্ত্র লোহা দিয়ে তৈরি হতে শুরু করে, যা ব্রোঞ্জকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করতে পারেনি। তারপর দেখো লৌহ ধাতুবিদ্যার বিকাশে প্রযুক্তি বা আতশবাজি তৈরির কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। লোহা বিগলনের জন্য 15,400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন ছিল। আকরিক থেকে বিশুদ্ধ লোহা নিষ্কাশন করা ছিল অত্যন্ত ক্লান্তিকর, শ্রমসাধ্য এবং জটিল একটি প্রক্রিয়া। এই নিষ্কাশন প্রক্রিয়া ব্যয়বহুল ছিল। লোহা আবিষ্কারের থেকে দৈনন্দিন জীবনে এর ব্যাপক ব্যবহার পর্যন্ত প্রতিটি ধাপে প্রযুক্তির ওপর নির্ভরশীল ছিল, যা এই বিষয়টিকে আরও বিতর্কিত করে তোলে। এবার তোমরা উপসংহারটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এইভাবে তোমরা যদি প্রশ্নের উত্তরটা লিখে আসতে পারো, যদি 20 নম্বরে প্রশ্ন থাকে সেক্ষেত্রে তুমি খুব কম হলে 18 বা 17 পেতে পারো। আর যদি 10 নম্বরে প্রশ্নটা আসে তাহলে একটু তোমাদের